লাইনটা ডিস্টার্ব, ঠিক আছে, লাইনের সমস্যা। তো ব্লাড কম্পোজিশনে কি আছে, ফর্মড এলিমেন্টস 45%, ফর্মড এলিমেন্টস আছে 45%, মানে রক্তকোষ আছে 45%, আর 55% প্লাজমা আছে, যাকে বলা আছে ফ্লুইড ম্যাট্রিক্স। এবার রক্তকোষ আছে, প্লাজমা আছে। রক্তকোষের তিনটা ভাগ, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। এরিথ্রোসাইট রেড ব্লাড কর্পাসাল, এরিথ্রো মানে রেড, সাইট মানে কোষ, এরিথ্রোসাইট রেড সেল, রেড ব্লাড কর্পাসাল, লোহিত রক্তকণিকা। লিউকো মানে বর্ণহীন, লিউকোপ্লাস্টিকের নাম তো শুনেছো, সেরকম ভাবে লিউকোসাইট মানে বর্ণহীন কোষ, যাকে বলা আছে হোয়াইট ব্লাড কর্পাসাল, শ্বেত রক্তকণিকা। থ্রম্বো রক্ত জমাট বাঁধাকে বোঝায়, থ্রম্বোসাইট জমাট বাঁধার কোষ, তাহলে থ্রম্বোসাইট, ঠিক আছে, বা প্ল্যাটিলেটস অনুচক্রিকা, এগুলো হচ্ছে আমাদের রক্তকোষ। তো এবার রক্তকোষের মধ্যে আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে। রক্তকোষের মধ্যে ডব্লিউবিসি আছে, হোয়াইট ব্লাড কর্পাসালের দুটো ভাগ আছে। একটা আছে গ্র্যানুলোসাইট, মানে কি কোষের মধ্যে দানা দানা গ্র্যানিউলস দেখতে পাবো, গ্র্যানিউলসের বাংলা হচ্ছে দানা। আর একটাকে বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অদানাদার, অ্যাগ্রানুলোসাইট, অদানাদার, ঠিক আছে। তো গ্র্যানুলোসাইট আবার এটা আবার তিন রকম, গ্র্যানুলোসাইট আবার তিন রকম, ঠিক আছে। একটাকে বলা হচ্ছে ইওসিনোফিল, আর একটাকে বলা হবে নিউট্রোফিল, আর একটাকে বলা হবে বেসোফিল, ঠিক আছে, বেসোফিল। ইওসিনোফিল নাম কেন, একে অ্যাসিডোফিল বলা হয়, কারণ একে অ্যাসিড দিয়ে স্টেনিং করে দেখা যায়, ঠিক আছে, অ্যাসিড স্টেনিং করা যায়, ঠিক আছে, অ্যাসিড ডাই দিয়ে স্টেনিং করা যায়। এটা প্রমাণ করেছিল বিজ্ঞানী পল এলরিচ, যার আছে ক্লাস 12-এ রিবেট পপার হাইপোথিসিস আছে, ক্লাস 12-এ বিমানের পার্টস গুলো খুলে নিয়ে যাচ্ছে। ইওসিনোফিল একে অ্যাসিড দিয়ে স্টেনিং করা যায়, নিউট্রোফিল প্রসন্ন উপাদান দিয়ে স্টেনিং করা হবে, বেসোফিল বেসিক উপাদান দিয়ে স্টেনিং করা হবে। ইওসিনোফিলকে অ্যাসিডোফিলও বলা হয়, ঠিক আছে। ইওসিনোফিলের কত পার্সেন্ট আছে, ইওসিনোফিল আছে আমাদের 2 থেকে 3%। ডাব্লিউবিসির মধ্যে পার্সেন্টেজটা কাউন্ট করা হচ্ছে, ইওসিনোফিল হচ্ছে 2 থেকে 3%, নিউট্রোফিল 60 থেকে 65% নিউট্রোফিল, মানে সব থেকে বেশি এটাই থাকবে। বেসোফিল 0.5 থেকে 1%, ঠিক আছে। গ্র্যানুলোসাইট দানাদার, ইওসিনোফিল, ঠিক আছে, ইওসিনোফিলের নিউক্লিয়াস, হেডফোন লাইক বাইলোব নিউক্লিয়াস, কি হবে, এটা হবে আমাদের হেডফোন লাইক আর বাইলোব নিউক্লিয়াস। এরপরে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টি লোব নিউক্লিয়াস। এরপরে আছে আমাদের বেসোফিল হবে ট্রাইলোব নিউক্লিয়াস, কিছুটা এস আকৃতির নিউক্লিয়াস, ঠিক আছে। এটা হলো নিউক্লিয়াসের ভাগ। নিউট্রোফিল, আচ্ছা, পার্সেন্টেজটা মনে রাখতে হবে। এর মধ্যে কি আছে, এর মধ্যে গ্র্যানিউলস আছে, বিশেষ দানা আছে। এই দানাগুলো হচ্ছে প্রোটিনের আর লিপিডের ছোট ছোট পার্টিকেলস, লিপিড ড্রপলেটস, এরকম দানাদার দেখা যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে গ্র্যানুলস, দানার মতো বিশেষ গঠন দেখা যাচ্ছে, গ্র্যানিউলস দেখা যাচ্ছে। অ্যাগ্রানুলোসাইট মানে দানাবিহীন, অ্যাগ্রানুলোসাইট, অ্যাবসেন্ট অফ গ্র্যানিউলস, অ্যাগ্রানুলোসাইট মানে দানাবিহীন,
এটা দু রকম আছে, আবার এটা দু রকম। এটাকে বলা হবে মনোসাইট, কি বলা হবে মনোসাইট, আর বলা হবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, মনোসাইট কত পার্সেন্ট আছে? মনোসাইট থাকবে 6 থেকে 8%, 6 এখান থেকে 8 খান পার্সেন্টেজ, 6 to 8%। মনোসাইট, লিম্ফোসাইট হবে 20 to 25%, 20 to 25%। ঠিক আছে, মনোসাইট সিম্পল, সাদা সিধা, ভোলা ভালা। ঠিক আছে, কিডনি শেপ নিউক্লিয়াস, কিডনি শেপ, কিসের নিউক্লিয়াস? কিডনি শেপ নিউক্লিয়াস, কিডনি শেপ নিউক্লিয়াস। লিম্ফোসাইট রাউন্ড শেপ নিউক্লিয়াস, কিসের? রাউন্ড শেপ নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ক্রম দেখি যে কি ক্রমে রয়েছে, ঠিক আছে, তাহলে কি দেখলাম? ডাব্লিউবিসি, লিউকোসাইট, হোয়াইট ব্লাড কর্পাসাল, এখানে রয়েছে গ্র্যানুলোসাইট, আবার রয়েছে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটটা হচ্ছে তিনটা ভাগ, গ্র্যানুলোসাইটের তিনটা ভাগ, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। ইওসিনোফিল 2 থেকে 3%, নিউট্রোফিল 60 থেকে 65%, বেসোফিল 0.5 থেকে 1%, 0.5 থেকে 1%। বাইলোড, মাল্টিলোড, ট্রাইলোড, বাইলোড, মাল্টিলোড, ট্রাইলোড নিউক্লিয়াস। কিডনি শেপ, রাউন্ড শেপ। 6 to 8% monocyte, 20 to 25%, 20-25%। আচ্ছা, এবার আসা যাক প্লাজমায়। প্লাজমায়, আচ্ছা, প্লাজমায় আসার আগে এটার ক্রম সব থেকে বেশি কি আছে? দেখো, নিউট্রোফিল, তার থেকে কম কি আছে? লিম্ফোসাইট, তার থেকে কম কি আছে? মনোসাইট, তার থেকে ইওসিনোফিল, তার থেকে বেসোফিল, সব থেকে বেশি নিউট্রোফিল, সব থেকে কম বেসোফিল। মোস্ট অ্যাবান্ডেন্ট হোয়াইট ব্লাড সেল নিউট্রোফিল, লিস্ট অ্যাবান্ডেন্ট হোয়াইট ব্লাড সেল বেসোফিল। সব থেকে কম কোন প্রকার শ্বেত রক্তকণিকা থাকে? বেসোফিল। সব থেকে বেশি কোনটা থাকে? নিউট্রোফিল। এই ক্রমটা একটু মনে রাখবে। আচ্ছা, এখানে কি আছে? ইম্পর্টেন্ট ভ্যালু, প্লাজমা, প্রোটিন, আরবিসি। ইম্পর্টেন্ট ভ্যালু, প্লাজমা, প্রোটিন, আরবিসি। মেন পয়েন্ট, প্লাজমা রক্তকোষ। প্লাজমা মানে হচ্ছে রক্তরস। প্লাজমা, প্লাজমা তিনটা উপাদান, ঠিক আছে। একটা হচ্ছে জল, ওয়াটার, কত? 90 থেকে 92%, 90 to 92%, 92%, ঠিক আছে, 90 to 92%। এরপরে রয়েছে অর্গানিক, অর্গানিক, খুব দুঃখ দিবে অর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক, ইনঅর্গানিক অজৈব বস্তু খুব সামান্য পরিমাণে থাকে, লেস দেন 1%। অর্গানিক 6 to 8%, ঠিক আছে। পার্সেন্টেজটা দিলাম জাস্ট একটা ধারণা থাকার জন্য। এই পার্সেন্টেজটা লেখা আছে এনসিইআরটি, একটা পার্সেন্টেজটা ঠিক মতো লেখা নেই, এটা প্রোটিনের পার্সেন্টেজে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে অর্গানিকের মধ্যে দুই রকম, একটা লিখছি আমি প্রোটিন, যাকে লিখবো আমি 6 to 8% থাকবে প্রোটিন, আর থাকবে অন্যান্য উপাদান, আদার্স, ঠিক আছে। ও, আদার্সটা বেশি দূরে চলে গেল না,
অত দূরে দিতে হবে না, कुछ तो बात है। এটা থাকবে তোমার প্রোটিন, অর্গানিকের মধ্যে এটা হচ্ছে প্রোটিন 6 থেকে 8%, আর একটা হচ্ছে আমাদের আদার্স, অন্যান্য। ঠিক আছে, অন্যান্যর মধ্যে থাকবে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস। অন্যান্যর মধ্যে থাকবে কি গ্লুকোজ। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডস, লিপিডস, এই তিনটাকে এনসিআরটিতে বলা হয়েছে ট্রানজিট ইন দা বডি, দেহের মধ্যে চলাচল করে, ট্রানজিট ইন দা বডি। এছাড়া অন্যান্য উপাদানের মধ্যে থাকবে, রক্তে থাকবে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে ইউরিয়া, ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। এই ম্যাটারটা বুঝবে তোমরা গিয়ে এক্সক্রিশন রেচন চ্যাপ্টারে, যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এর মধ্যে সম্পর্কটা কি আছে। তাহলে অন্যান্য উপাদান রক্তের মধ্যে থাকছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড। এগুলোকে কি বলা আছে ট্রানজিট ইন দ্য বডি। Which are the transit in the body? Glucose, amino acid, lipids. These three components are transit in the body. প্রোটিন 6 থেকে 8%। প্রোটিনের সম্পর্কে আমরা জানবো, এই জন্য প্লাজমা প্রোটিন বলে একটা পয়েন্ট লেখা আছে। আচ্ছা, ইনঅর্গানিক মানে হচ্ছে আমাদের আয়নস। আয়নস কত রকম হবে? 2 রকম। একটা পজিটিভ আয়ন যাকে বলবো ক্যাটায়ন, ওর মধ্যে প্লাস চার্জ থাকবে। নেগেটিভ আয়ন অ্যানায়ন, ওর মধ্যে মাইনাস চার্জ থাকবে। ঠিক আছে, তো ক্যাটায়নস দেখি। ক্যাটায়নস কি আছে? সোডিয়াম, पोटेशियम, मैग्नीशियम, তারপরে ক্যালসিয়াম, কিউ প্লাস প্লাস कॉपर, क्यू प्लस फेरस प्लस कैल्स, सोडियम, पोटेशियम, मैग्नीशियम, कैल्शियम, क्यू प्लस, फेरस इत्यादि। बहुत हो गया, अभी एनायंस देखना है। एनायंस एनायन की থাকবে, এনায়নের মধ্যে ফসফেট, সালফেট আর থাকবে বাইকার্বনেট। তো প্রথমে তো বাইকার্বনেট, আচ্ছা ক্লোরাইড থাকবে প্রথমে, ভেরি ইম্পর্টেন্ট ক্লোরাইডটা। আচ্ছা, বাইকার্বনেট, ক্লোরাইড, আর কি থাকবে? আর থাকবে PO4 3- ফসফেট আয়ন SO4 2-, সালফেট আয়ন, এগুলো আয়ন থাকে। ঠিক আছে, তাহলে একবার ব্লাড কম্পোজিশনটা রিভিশন হয়ে যাবে। ব্লাড কম্পোজিশনের দুটো কম্পোনেন্ট, একটাকে বলছি আমি ব্লাড সেল বা ফর্মড এলিমেন্টস, আরেকটাকে বলছি প্লাজমা। ব্লাড সেল 3 রকম, এরিথ্রোসাইট, লিউকোসাইট আর হচ্ছে থ্রম্বোসাইট। এরিথ্রোসাইট, এরিথ্রো রেড ব্লাড কর্পাসাল, সাইট কোষ। ঠিক আছে, লোহিত রক্তকণিকা। লিউকোসাইট, হোয়াইট ব্লাড কর্পাসাল। লিউকো বর্ণহীন সাইট কোষ, বর্ণহীন কোষ। ঠিক আছে, শ্বেত রক্ত কণিকা। থ্রম্বোসাইট, জমাট বাঁধবে কোষ, তাহলে প্ল্যাটিলেটস, অনুচক্রিকা। আচ্ছা, এরপরে লিউকোসাইট, হোয়াইট ব্লাড কর্পাসালের কয়টা ভাগ? দুটা। গ্র্যানুলস থাকলে গ্র্যানুলোসাইট, আর গ্র্যানুলস না থাকলে খালি অ্যাগ্র্যানুলোসাইট। অ্যাবসেন্ট অফ গ্র্যানুলস হলো, গ্র্যানুলস মানে কি? দানাদার অংশ, বিশেষ দানাদার গঠন। দানা রাখছে প্রোটিনের বা লিপিড ড্রপলেটস, লিপিডে। ঠিক আছে, এবার হোয়াইট ব্লাড কর্পাসাল কয় রকম? 3 রকম। আচ্ছা, 2 রকম, গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট।
গ্র্যানুলোসাইট 3 রকম, কি কি? ইওসিনোফিল 2 থেকে 3%, নিউট্রোফিল 60 থেকে 65%, বেসোফিল 0.5 থেকে 1%। ইওসিনোফিল বায়োলোবড হেডফোন লাইক নিউক্লিয়াস, নিউট্রোফিল মাল্টিলোব নিউক্লিয়াস, বেসোফিল ট্রাইলোব নিউক্লিয়াস, বেসোফিল ট্রাইলোব নিউক্লিয়াস। এরপরে আমাদের বেসোফিলের পরে আমাদের রয়েছে তোমার গ্র্যানুলোসাইটে দুটো ভাগ, একটা হচ্ছে মোনোসাইট আর একটা মোনোসাইট লিম্ফোসাইট। মোনোসাইট 6 থেকে 8%, লিম্ফোসাইট 20 থেকে 25%। ক্রম সব থেকে বেশি নিউট্রোফিল, তারপরে নিউট্রোফিলের পরে লিম্ফোসাইট, তারপরে মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। সব থেকে কম হচ্ছে আমাদের বেসোফিল, সব থেকে কম হচ্ছে আমাদের বেসোফিল। এরপরে প্লাজমা 55%, 55% কি থাকবে? ওয়াটার 90 থেকে 92%, অর্গানিক 6 থেকে 8%, ইনঅর্গানিক মানে আয়ন্স প্রায় 1%-এরও কম, ঠিক আছে? তো এবার কি আছে তোমার অর্গানিক দু রকম অর্গানিক কম্পোনেন্টস, জৈব উপাদানগুলো দুটো, একটা প্রোটিনগুলো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। এবার প্রোটিন ছাড়া থাকবে নন প্রোটিন বা অন্যান্য, কি থাকবে? কার্বোহাইড্রেট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এগুলোকে বলা হচ্ছে ট্রানজিট ইন দ্য বডি। এছাড়াও অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, এগুলো তো পাওয়া যাবে। যাবেই। আয়ন্সের মধ্যে পজিটিভ আয়ন ক্যাটায়ন্স, নেগেটিভ আয়ন্স অ্যানায়ন্স। ক্যাটায়ন্সের কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরাস, লৌহ। এরপরে অ্যানায়ন ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট, সালফেট ইত্যাদি, ঠিক আছে? এগুলো হয়ে গেল আমাদের। এবার এখানে ক্রম যদি বলো, আয়নের ক্রমটা, আয়নের ক্রমটা সব থেকে বেশি থাকবে সোডিয়াম, তারপরে ক্লোরাইড, তারপরে ফেরাস, তারপরে বাইকার্বনেট, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে তোমার আয়নের ক্রমটা, এটা হচ্ছে আমাদের আয়নের ক্রমটা। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট ভ্যালু, ঠিক আছে? ইম্পর্টেন্ট ভ্যালু কি? ইউরিয়া কত থাকবে? 20 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, ইউরিয়া বেড়ে গেলে বলা হবে ইউরেমিয়া, ইনক্রিজ ইন ইউরিয়া। যদি বেড়ে যায় তাহলে তাকে বলা হবে ইউরেমিয়া। এছাড়াও আছে কোলেস্ট্রল, না কোলেস্ট্রল, তো এটা থাকবে 100 থেকে 250 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? কোলেস্ট্রল ছাড়াও ব্লাড সুগার, চিনি সুগার, ব্লাড সুগার 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার। ব্লাড সুগারটা কি? গ্লুকোজ,
এটা নরমাল জিন্দেগি, নরমাল অবস্থায় এটা থাকবে। আর যখন ফাস্টিং করবা মানে উপবাস রাখবা, খাওয়া দাওয়া কম করবা, ঠিক মতো রোজা থাকে, উপবাস থাকে, ডিউরিং ফাস্টিং 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। ইউরিয়া 20 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। বেড়ে গেলে ইউরেমিয়া, কোলেস্ট্রল 100 থেকে 250 মিলিগ্রাম পার ডেসিলিটার। তারপরে সুগার, গ্লুকোজ 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার নর্মাল কন্ডিশন। ফাস্টিং এ 70 থেকে 110 মিলিগ্রাম অ্যাবনর্মাল কন্ডিশন। এরপরে আমরা পড়ব প্লাজমা প্রোটিন সম্পর্কে। কি পড়ব? প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন, ঠিক আছে, রক্তের প্লাজমায় থাকা প্রোটিন সম্পর্কে। তো কি হলো? বলছে ফিব্রিনোজেন, আর কি আছে? অ্যালবুমিন, আরে অ্যালবুমিন হবে ভাই, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ঠিক আছে, গ্লোবিউলিন, এগুলোকে বলা হবে মেজর প্রোটিনস। যখন এনসিইআরটি এই তিনটাকে মেজর প্রোটিন বলছে, তো এই তিনটারই নাম মনে রাখতে হবে, ফিব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। 3 major protein in blood. What are the 3 major protein? ফিব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ঠিক আছে। এবার ফিব্রিনোজেনের কাজ কি? কোয়াগুলেটিং ফ্যাক্টর, কোয়াগুলেটিং, अच्छा, blood coagulating or clotting, blood clotting factor। এটা হচ্ছে আমাদের ফিব্রিনোজেনের কাজ। অ্যালবুমিন কি? ফিব্রিনোজেন কি করে? ব্লাড কোয়াগুলেটিং, রক্তকে জমাট বাঁধবে, কোয়াগুলেশন করবে, ক্লটিং, জমাট বাঁধা, ক্লটিং ফ্যাক্টর, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবে এই প্রোটিনটা। অ্যালবুমিন কি করবে? হেল্প ইন অসমোটিক ব্যালেন্স, দেহের মধ্যে লবণ ও জলের পরিমাণকে ঠিক রাখতে সাহায্য করবে। অসমোটিক ব্যালেন্স, অসমো রেগুলেটর। গ্লোবিউলিন আবার 3 রকম থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, আবার গামা থাকতে পারে, ঠিক আছে। আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিনের আরো নাম আছে। কি নাম আছে? বলছে একে ইমিউনোগ্লোবিউলিন। কি বলছে? ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। ইমিউনোগ্লোবিউলিন কি? এটা ইমিউনোগ্লোবিউলিন কালি মনে হয় শেষের দিকে। ইমিউনোগ্লোবিউলিন প্রডিউসড বাই তৈরি করবে কে? প্লাজমা সেল, ঠিক আছে। প্লাজমা সেল এই ইমিউনোগ্লোবিউলিনকে তৈরি করবে। ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে এক প্রকার অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে এক প্রকার অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে এক প্রকার অ্যান্টিবডি। কালি শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে। এবার ইমিউনোগ্লোবিউলিন হলো, এটা কি আছে? ইমিউনোগ্লোবিউলিন primarily involved in defense mechanism of our body, এই ইমিউনোগ্লোবিউলিন প্রোটিনের প্রধান কাজ কি? জীবাণুর সঙ্গে লড়াই করবে, প্রাইমারিলি প্রধান ইনভলভ যুক্ত থাকবে ইন ডিফেন্স মেকানিজম, দেহটাকে রক্ষা করবে, প্রতিরক্ষায় অংশগ্রহণ করবে। এটা মেইন কাজ হচ্ছে এটা ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের প্লাজমা প্রোটিন সম্পর্কে।
একটা হয়ে গেল আমাদের প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের পর এবার চলে আসছে আমাদের লোহিত রক্তকণিকা, যাকে বলা হবে রেড ব্লাড কর্পাসেল। কালি তো ফিলহাল নেই, কালি ব্যবস্থা করতে হবে। চলছে আরবিসি কি বলা হবে? রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। কি নাম? এরিথ্রোসাইট। ঠিক আছে, লোহিত রক্তকণিকা। এটা কি করবে? লোহিত রক্তকণিকা বিভিন্ন জিনিস আছে এর ব্যাপারে জানতে হবে। প্রথম কথা হচ্ছে একে এর সংখ্যা কত। আচ্ছা, বলছে মোস্ট অ্যাবান্ডেন্ট of all blood cell। সমস্ত ব্লাড সেলের মধ্যে এটা আরবিসিটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে নাম্বার, সংখ্যা, কত সংখ্যায় পাওয়া যাবে? 5.5 মিলিয়ন পার mm³ প্রতি ঘনমিটারে 5.5 মিলিয়ন করে পাওয়া যাবে। 5.5 মিলিয়ন করে পাওয়া যাবে, মানে 55 লক্ষ প্রতি মিলিমিটার রক্তে। মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল ব্লাড সেল, সমস্ত ব্লাড সেলের মধ্যে থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যামং অল ব্লাড সেল। অ্যামং সমস্ত ব্লাড সেলের মধ্যে আরবিসি বেশি পাওয়া যায়। সবচেয়ে সমস্ত ব্লাড সেলের মধ্যে আরবিসি বেশি পাওয়া যায়। আচ্ছা, এরপরে লাইফ স্প্যান, আয়ু কতদিন বাঁচবে? আয়ু কতদিন বাঁচবে? কতদিন বাঁচবে? আচ্ছা, লাইফ স্প্যান হচ্ছে আমাদের 120 ডেজ, 120 দিন। এবার বলছে শেপ, আকৃতি কেমন? আকৃতি কেমন? শেপ, আকৃতি কেমন? মোস্ট অ্যাবান্ডেন্ট এবং অল দ্য ব্লাড সেল, সমস্ত ব্লাড সেলের মধ্যে আরবিসি বেশি পাওয়া যায়। নাম্বার 5.5 মিলিয়ন পার mm³ প্রতি মিলিমিটারে 5.5 মিলিয়ন পাওয়া যাবে। লাইফ স্প্যান, আয়ু 120 দিন। শেপ, আকৃতি, আকৃতি হবে বাইকনকেভ। বাইকনকেভ। बाइकॉनकेव, दूसरी दिखे धसा हुआ है, बाइकॉनकेव। ठीक है, राउंड शेप बाइकॉनकेव। ठीक है, राउंड बाइकॉनकेव दिया होता, लेकिन तो गोल হবে, এই সিক্কার মতো গোল হবে, মাঝখান থেকে ঢুকে যাবে, এদিকে মাঝখান থেকে ভেতর দিকে ঢুকে যাবে। ঠিক আছে, বাইকনকেভ শেপ হলো। আচ্ছা, এবার নাম্বার হলো, নাম্বারটাকেও লিখে দিই, নাম্বার শেপ। এরপরে নাম্বার হলো, শেপ হলো, এরপরে নেমিং, নাম এবং বর্ণ। এর নাম এরকম কেন আর এর বর্ণ এরকম কেন? এর নাম এরকম কারণ হচ্ছে এর বর্ণ কেমন? রেড। কিসের জন্য? ডিউ টু presence of iron containing কিসের জন্য লাল কালারের হয়? কিসের জন্য? ডিউ টু প্রেজেন্স অফ আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন। লৌহযুক্ত কমপ্লেক্স প্রোটিন, একটা জটিল প্রোটিন যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। যার নাম কি? হিমোগ্লোবিন, সংক্ষেপে বলা হয়
Hb, তাহলে লৌহ লাল কালার হবে রেড ডিউ টু প্রেজেন্স অফ আয়রন কন্টেইনিং, আয়রন মানে লোহা থাকবে, লোহাযুক্ত একটা জটিল প্রোটিন থাকবে। আচ্ছা প্রশ্ন, আয়রন কন্টেইনিং না সালফার কন্টেইনিং? আয়রন কন্টেইনিং। কমপ্লেক্স না সিম্পল? কমপ্লেক্স প্রোটিন। কি নাম? হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিনের জন্য এই বর্ণ লাল হবে। হিমোগ্লোবিন কি জিনিস? হিমোগ্লোবিনটা সংক্ষেপে এইচবি লিখতে পারি। ঠিক আছে, লেখা হয় অনেক সময় এইচবি, হিমোগ্লোবিন। তাহলে এবার এইচবি দিয়ে বুঝাচ্ছি হিমোগ্লোবিনকে। হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? হিমোগ্লোবিন মেড আপ অফ 4 হিম গ্রুপ অ্যান্ড 4 পেপটাইড চেইন। হিমোগ্লোবিন মেড আপ অফ তৈরি 4 হিম গ্রুপ, 4 হিম গ্রুপ অ্যান্ড 4টা হিম গ্রুপ থাকবে, অ্যান্ড 4 পেপটাইড চেইনস। 4টা পেপটাইড চেইন সম্বন্ধিত এবং 4টা হিম গ্রুপ নিয়ে তৈরি হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। 4টা ঠিক আছে, 4টা। চারটা পেপটাইড চেইন দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এর মধ্যে এবার 4টা হিম গ্রুপ মাঝখানটা দিয়ে দিলাম, আর 4টা পেপটাইড চেইন, এই যে সবুজ সবুজ করে গোল গোল করে দিয়েছি, হচ্ছে পেপটাইড চেইন, আর এগুলো হচ্ছে হিম গ্রুপ। ঠিক আছে, তাহলে 4টা হিম গ্রুপ আর 4টা পেপটাইড চেইন দিয়ে তৈরি হচ্ছে আমাদের এই হিমোগ্লোবিনটা। হচ্ছে 4টা। আচ্ছা, এবার হিমোগ্লোবিনের পরিমাণ কেমন থাকে? কোয়ান্টিটি, কি পরিমাণে থাকছে হিমোগ্লোবিন? কোয়ান্টিটি কি পরিমাণে থাকে? হিমোগ্লোবিন থাকে 12 থেকে 16 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে। ঠিক আছে, এছাড়াও 280 মিলিয়ন ইন এ আরবিসি। একটা লোহিত রক্তকণিকায় 280 মিলিয়ন লোহিত রক্তকণিকায়, একটা লোহিত রক্তকণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন থাকবে। ভাবা যায়, প্রচুর পরিমাণে। ঠিক আছে, হিমোগ্লোবিনের মেন কাজ কি? ক্যারি রেসপিরেটরি গ্যাসেস। ঠিক আছে, রেসপিরেটরি গ্যাসেস মানে তোমার যে শ্বাসবায়ু পরিবহন করে, শ্বাসবায়ু পরিবহন করে। আচ্ছা, তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট আরবিসি লোহিত রক্তকণিকা, মোস্ট অ্যাবান্ডেন্ট ব্লাড সেল। ঠিক আছে, মোস্ট অ্যাবান্ডেন্ট এবং অল ব্লাড সেল, সমস্ত কোষের মধ্যে এটা বেশি করে পরিমাণ পাওয়া যায়। ঠিক আছে, সমস্ত কোষের মধ্যে এটা বেশি করে পাওয়া যাবে। এছাড়াও কি হবে? নাম্বার সংখ্যায় 5.5 মিলিয়ন পার এমএম কিউবে 5.5 মিলিয়ন। এছাড়াও তুমি যদি বলো এর শেপ বাইকনকেভ দ্বিঅবতল, এর মধ্যে কি আছে? নেমিং এর কালার, নাম হচ্ছে লোহিত রক্তকণিকার কালার হচ্ছে রেড। রেড কেসের জন্য ডিউ টু আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা কমপ্লেক্স প্রোটিন কি দিয়ে তৈরি? 4টা হিম গ্রুপ, 4 হিমোগ্লোবিন মেড আপ অফ 4 হিম গ্রুপ অ্যান্ড 4 পেপটাইড চেইনস। কোয়ান্টিটি 12 থেকে 16 গ্রাম আর ডেসিলিটার রক্তে। এছাড়াও কি থাকবে? 280 মিলিয়ন ইন আরবিসি। একটা লোহিত রক্তকণিকা 280 মিলিয়ন থাকবে। ঠিক আছে, ক্যারি রেসপিরেটরি গ্যাসেস, শ্বাসবায়ু পরিবহন করে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, নিউক্লিয়াস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। নিউক্লিয়াস এটা কি? ডিভাইড অফ নিউক্লিয়াস নেই, ডিভাইড অফ নিউক্লিয়াস
in most of the mammals বেশিরভাগ ম্যামালসের, বেশিরভাগ স্তন্যপায়ী যেগুলো প্রাণী আছে তাদের লোহিত রক্তকণিকায় আরবিসিতে রেড ব্লাড কর্পাসে তোমার নিউক্লিয়াস থাকে না, ডিভয়েড অফ নিউক্লিয়াস। আচ্ছা, এর আয়ু হচ্ছে 120 দিন। এর গ্রেভিয়ার্ড কোথায় আছে? কবর। একে কবর কোথায় দেওয়া হবে যদি 120 বছর বয়স হয়ে যায়? সরি, 120 দিন, 120 বছর তো বাঁচবে না। 120 দিন যদি বয়স হয়ে যায় তাহলে এটাকে কি করবে? ডেস্ট্রয়েড ইন, একে ধ্বংস করে দেওয়া হবে। ডেস্ট্রয়েড ইন স্প্লিন বা প্লিহায় একে ধ্বংস করা হবে। এই জন্য প্লিহাকে বলা হয় স্প্লিন ইজ নোন অ্যাজ স্প্লিনকে বলা হয় কি বলা হয়? স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। কি বলা হচ্ছে? গ্রেভিয়ার্ড অফ আরবিসি, লোহিত রক্তকণিকার কবর। গ্রেভিয়ার্ড লোহিত রক্তকণিকার গ্রেভিয়ার্ড। ঠিক আছে, এরপরে আবার একটা টার্ম আছে যাকে বলা হয় ব্লাড ব্যাংক। কাকে বলা হবে ব্লাড ব্যাংক? বলা হবে কাকে বলা হবে? স্প্লিন এখানে লিখে দিই। স্প্লিন নোন অ্যাজ, স্প্লিনকে নোন বলা হয় ব্লাড ব্যাংক। কেন? স্প্লিন যেমন তোমার আরবিসিকে ধ্বংস করে দেয়, তেমন আরবিসিকে জমাও করে। স্টোর আরবিসি, রিজার্ভায়ার অফ আরবিসি, স্টোর আরবিসি, লোহিত রক্তকণিকাকে জমা করে, এই জন্য একে বলা হচ্ছে ব্লাড ব্যাংক। ঠিক আছে, কাকে বলা হচ্ছে? স্প্লিনকেই বলা হচ্ছে, প্লিহাকেই বলা হচ্ছে ব্লাড ব্যাংক, কারণ ওখানে আরবিসি আবার জমাও থাকে। আর গ্রেভিয়ার্ড অফ আরবিসি স্প্লিনকেই বলা হচ্ছে, কারণ ওখানে গিয়ে পুরনো জীর্ণ শীর্ণ বুড়া যেগুলো লোহিত রক্তকণিকা থাকবে ওগুলোকে ওখানে নিয়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হবে। जाओ तुम्हारा वक्त अब पूरा हो चुका है, अभी तुम्हारे इस शरीर में कोई काम नहीं, तुमको मार दिया जाता है। আচ্ছা, এখানে আর একটা জিনিস যেটা ডিসঅর্ডার রিলেটেড আছে, যে আরবিসি কমে গেলে বা বেড়ে গেলে কি হবে। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা পয়েন্ট, আরবিসি হিমোগ্লোবিন ক্যারি CO2 and O2। আরবিসি কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন বা শ্বাসবায়ু পরিবহন করে। কিভাবে? আরবিসি পরিবহন করে শ্বাসবায়ু, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিনও কার্বন ডাই অক্সিজেন পরিবহন করে। এই যে মনে করো যদি এটা আরবিসি হয় কিনা, আরবিসির মধ্যেই আছে আমাদের হিমোগ্লোবিনগুলো। ঠিক আছে, তো যে বলে আরবিসির কাজ কি? শ্বাসবায়ু পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ কি? শ্বাসবায়ু পরিবহন করা। হিমোগ্লোবিন আরবিসির মধ্যে বসে থাকে আর শ্বাসবায়ু পরিবহন করে। ঠিক আছে, যখন কি হয়, অক্সিজেন আর হিমোগ্লোবিন যুক্ত হয় তাহলে তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। আর যদি কার্বন ডাই অক্সাইড আর হিমোগ্লোবিন যুক্ত হয় তাহলে তাকে বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন, যখন অক্সিজেন আর হিমোগ্লোবিন যুক্ত হচ্ছে তখন অক্সি হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিল, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিল, হয়ে গেল কার্বামিনো হিমোগ্লোবিন। চলে গেল আবার ফুসফুসে, কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিল, অক্সিজেন নিয়ে নিল। এরকম যখন অক্সিজেন আর হিমোগ্লোবিন যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাই অক্সাইড আর হিমোগ্লোবিন যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। আচ্ছা, এটা এবার হিমোগ্লোবিনের ডিসঅর্ডার, আরবিসি ডিসঅর্ডার। কি ভুলভাল বলে যাচ্ছে আমি। আরবিসি ডিসঅর্ডার, আরবিসি যদি বেড়ে যায়
লোহিত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাকে কি বলা হবে, বেড়ে গেলে তাকে বলা হবে পলিসাইথেমিয়া, ঠিক আছে। আর আরবিসি কমে গেলে কি বলা হবে, আরবিসি কমে গেলে কি বলা হবে, এটা আরবিসি সংখ্যা কমে গেলে। আরবিসি সংখ্যা বেড়ে গেলে বলা হবে পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া আরবিসি বেড়ে গেলে। অথবা বলা হবে এরিথ্রোসাইটোসিস, এরিথ্রোসাইটোসিস আরবিসি বেড়ে গেলে বলা হবে, ঠিক আছে। আরবিসি কমে গেলে বলা হবে যে অ্যানিমিয়া হয়েছে, রক্তাল্পতা হয়েছে, অ্যানিমিয়া, ঠিক আছে। অথবা বলা হবে অলিগোসাইথেমিয়া, অলিগোসাইথেমিয়া, অলিগোসাইথেমিয়া হয়েছে। অথবা বলা হবে এরিথ্রোসাইটোপিনিয়া হয়েছে, এরিথ্রোসাইটোপিনিয়া হয়েছে, এরিথ্রোসাইটোপিনিয়া, পিনিয়া মানে কমে যাওয়া, এরিথ্রোসাইটো মানে কোষটা, পিনিয়া কমে গেছে, এরিথ্রোসাইটোসিস বেড়ে গেছে, বহুসাইথেমিয়া বহু কোষ হয়ে গেছে, অলিগোসাইথেমিয়া কমে গেছে, অ্যানিমিয়া আরবিসি কমে গেছে। এটাই আরবিসির ডিসঅর্ডার অবধি, ঠিক আছে। আরবিসি অবধি শেষ হয়ে গেল।